বাড়িতে তো বউ আনি নাই, জমিদারের বাচ্চা আনছি। বেলা বাজে গেল 10টা, এখন পর্যন্ত ঘুমের থেকে ওঠার কোনো নামগন্ধ নাই। কখন সে ঘুমের থেকে উঠবে আর কখন সে নাস্তা বানাবে আর কখন আমরা খাবো? মনে হচ্ছে কি না এই যে জমিদারের বাচ্চা, ঘুম কি ভাঙে না আপনার? আসেন আপনার মুখটা একটু দেখি। সহ্য হয়ে গেলাম। হয়েছে, থাক, আমাকে সালাম লাগবে না। বেলা বাজে কয়টা? ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না? আম্মা, আমি তো এই বাড়িতে নতুন আসছি, এই বাড়ির নিয়ম কানুন তো আমি কিছুই জানি না। আপনি আমাকে বলেন আমাকে কি করতে হবে, আমি করে দিচ্ছি। শোনো, এখন নাস্তা বানাতে যাও। আমার জন্য উমা উমা গরম পরোটা, সাথে ডিম পোস্ট। আর আমার ছোট ছেলে ডিম ভাজি ছাড়া কিন্তু খায় না। ডিম ভাজির সাথে পেঁয়াজ দিতে হবে, বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজি করবে। তোমার ননদিনী, আমার ছোট মেয়ে মুন্নি, সে আবার তেল ছাড়া পরোটা খায়। ভুঁড়ি বেড়ে যাচ্ছে তো ডায়েট করে। শোনো, আমি যেভাবে বললাম ঠিক সেইভাবে নাস্তা তৈরি করবে। আর যত যাবতীয় সংসারে কাজকর্ম সব পাই টু পাই করবে। একটা যদি ভুল হয় তাহলে তো বুঝতে পারছো। ও, আরেকটা কথা তো বলতে ভুলেই গেছি। আমার ছোট বৌমা, সে তো আবার কোটিপতির মেয়ে, সে আবার স্লেস রুটি ছাড়া খায় না, তার সাথে আবার জেলি মাখিয়ে দিতে হয়, আর সাথে ডিম পোস্ট। অতএব এই বাড়িতে কে কি পছন্দ করে সেইভাবেই তোমাকে রান্না করে দিতে হবে। আচ্ছা, রান্না পরে করো। ভাবি, বালতিটা ধরো তো, এখানে আমার কিছু কাপড় চোপড় ভিজানো আছে, এগুলো একটু ধুয়ে দিও। আসলে আমার হাতটা ব্যথা করতেছে তো আমি দিতে পারবো না। আমি ধুব। ওলে বাবালে, আমি ধুবো কেন? হাত কি ক্ষয় হয়ে যাবে? আসমান থেকে অন্য কেউ টুক করে করে ধুবে? ধরো বালতি ধরো। ভাবি, এই দেখেন আমার কাপড়গুলো না প্রচুর নোংরা হয়ে আছে। এইগুলো আপনি না ভালো করে ক্লিন করে আয়রন করে আমার রুমে সুন্দরভাবে দিয়ে আসবেন, কেমন? মায়া, শেষ পর্যন্ত তুমিও তোমার কাপড় চোপড়গুলো আইনা আমারে ধুইতে বলতেছো? আম্মা, আপনি কি এই বাড়িতে বউ নিয়ে আসছেন নাকি কাজের মেয়ে নিয়ে আসছেন? আম্মা, আপনার বড় ছেলের বউ কিন্তু আমাকে অপমান করে কথা বলতেছে। আপনি কি আপনার বড় ছেলের বউকে বলেন নাই যে আমি কার মেয়ে? আমি কিন্তু একটা কোটিপতির মেয়ে, এর মতো ফকিন্নি না। আর আমি যদি চাই আমার বাবা এই বাড়িতে 5-6 জন কাজের বুয়া রাখতে পারে, শুধুমাত্র আমার কাপড় চোপড় ধোয়ার জন্য। ইভেন আমার নাস্তা বানানোর জন্য 3-4 জন পাঠিয়ে দিতে পারে। ইভেন আপনাদের বাড়িতে থাকার মতো ওইরকম স্পেসও নাই যে কাজের বুয়া থাকবে। এখন আপনি বলেন, এই কাপড় চোপড়গুলোকে আমি ধোবো নাকি আপনার বড় ছেলের বউ ধুবে? শোনো, এই বাড়িতে থাকতে হলে যে যেভাবে কাজ করার কথা বলবে সেভাবেই করতে হবে, কথাটা মাথায় রাখো। যাও, হাতের কাজগুলো সেরে নাস্তা তৈরি করে সবার ঘরে দিয়ে আসো, যাও। জি আম্মা, যাইতেছি। বৌমা, ঘরে যাও। মা, কোত্থেকে ননির পুতুল ধরে নিয়ে আসছো বলো তো? আমার কিন্তু মাথাটা তো গরম হয়ে যায়। আমার মাথা গরম হলে না আমি কি করবো আমি নিজেও জানি না। কাকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমি ভালো করেই জানি, শুধু সময়ের অপেক্ষা। আমি এই বাড়িতে বউ হয়ে আসতে না আসতেই আমার শাশুড়ি, আমার জাল, আমার ননদ আমার সাথে যেভাবে খারাপ ব্যবহার করছে, তাতে মনে হচ্ছে সামনে আরো আমার সাথে আরো বেশি খারাপ ব্যবহার করবে। শুনছেন? এই যে আপনি শুনছেন? এখন 2টা বাজে। কি বলো 2টা বাজে? মানে 2টার সময় চা খাবো? তুমি খাইছো? সময় পাইনি। আপনার সাথে আমার কিছু কথা আছে। আপনাদের বাড়িতে কাজের লোক নেই? কাজের মেয়ে ছিল, 2 মাস আগে ওর বিয়ে হয়ে গেছে, এরপর আর বাড়িতে কাউকে আনা হয়নি।
আমি কালকে রাত্রে আপনাদের বাসায় নতুন এসেছি। সকালবেলায় ঘুম থেকে উঠতে না উঠতেই আপনার মা, আপনার বোন, আপনার ছোট ভাইয়ের বউ, ছোট ভাই সবাই আমাকে যেভাবে কাজের অর্ডার করছে, কেন যেন মনে হচ্ছে এই বাড়ির সকল কাজের দায়িত্ব শুধু আমার একার। আমি এই বাড়ির বউ, কাজ করবো এটা স্বাভাবিক, কিন্তু সবাই মিলেমিশে নিজের কাজটা নিজে করলে কিন্তু হয়, তাই না? কিন্তু আপনার ফ্যামিলির সবাই বলছে সব কাজ নাকি আমাকেই করতে হবে। আপনি নাকি আমাকে বিয়ে করেছেন কাজ করার জন্য। তুমি সবে মাত্রই বাড়িতে এসেছো, বাড়ির সবাই তোমাকে হয়তো কাজকর্ম দেখিয়ে দিচ্ছে বা কি ধরনের কাজকর্ম তোমাকে করতে হবে, মানে বাড়ির বউ হিসেবে যেভাবে করে আর কি, সেটাই তোমাকে করতে হবে। তারপরও আমি তোমাকে একটু বলি, আমার মা, উনি অবশ্যই একটু খ্যাটখ্যাটে স্বভাবের লোক আর কি, তার কথা কিছু মনে করো না। আমার ছোট বোন, স্বামীর সাথেও ডিভোর্স হয়ে গেছে, এখন আমাদের বাড়ি ছাড়া তো আর থাকার মতো কোনো জায়গা নেই, তাই আমাদের বাড়িতেই থাকে। আমার ছোট ভাই একজন কোটিপতির মেয়েকে বিয়ে করে বাড়িতে বউ করে নিয়ে আসছে। তবে যাই হোক, সবকিছু মিলে এই পরিবারের লোকজনের সাথে তোমাকে একটু সবার সাথে তাল মিলিয়ে চলতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি গিয়ে ফ্রেশ হয়ে নেন। ঠিক আছে। ব্লেজারটা যে কারে দিয়া ধোয়াই নাকি এমনিতেই রোদে দিয়ে দিমু? এমনিতে রোদে দিলে তো হইব না। ও ভাবি, এদিকে আসেন। কেমন আছেন আপনি? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে আপনি। কি কাজ ভাই? এই যে ব্লেজারটা নেন, এই ব্লেজারটা সুন্দর করে ওয়াশ করে দিতে হইব। ওয়াশ কইরা বেশি রোদে দেওয়া যাবে না, উমা উমা রোদে দিতে হইব, নাইলে আবার জ্বলা যাবে। একটু সুন্দর করে ওয়াশ করে দেন ভাবি। ভাই, আমি তো সকাল থেকে অনেক কাজ করছি, বাড়ির যত কাজ ছিল সবই করছি, এখন একটু শরীরটা দুর্বল রাখতেছে, একটু শুইতে চাইছিলাম, তাই কইছিলাম কি ভাবি তো ফিরেই আছে, তার একটু কর না আপনার এই কোটটা ধুইয়া দিতে। ভাবি আপনি এটা কি কোন? আমার বউ ব্লেজার ধুইব, এটা কোনোদিন সম্ভব? কোনোদিন ধুইছে? আমার বউয়ের জন্ম হয়েছে সোনার চামচ মুখে দিয়া, ওরে খাওয়াই দিত ৩-৪ জন মিলা, ৩ বেলায়ও খাইতো ৬ বার, ওরে খাওয়াই দিত ১০-১২ জন মিলা। কিন্তু আমার বাসায় আইসা ওর একটু কষ্ট হইতাছে, আমি একা খাওয়াই দিই। কষ্ট হইলেও মানায় নিছে, কারণ ও আমারে ভালোবাসে। ওরা অনেক যত্ন করে বিয়ে করছি, আমি অনেক ভালোবাসি ওরে। ও তো বড় লোকের মাইয়া, ওর বাপের লক্ষ লক্ষ টাকা। আর আপনাকে মা কেন বিয়ে করাইছে জানেন? কারণ আপনি গরিবের মাইয়া, এই বাড়ির মধ্যে যত কাজ আছে এগুলো সব আপনার করতে হবে নিজের মনে করে। ও, তার মানে আপনার ভাই আমারে বিয়ে করছে আপনাকে বাড়ির কাম করার জন্য? জি না, আপনি যেটা ভাবতেছেন ওই রকম না। বিষয়টা হইতেছে, রত দেখলাম কলাও বিক্রি করলাম, ভাই একটা বউ পাইলো, কাজের লোকও হইলো। আপনি সুন্দর করে নিজের হাতে কাজ করলেন, আমাদেরকে রান্না বান্না করে খাওয়াইলেন, কাপড় চাপড় ধুয়ে দিলেন, ইস্তারি করলেন, গট্টর ঝাড়ু দিলেন, উঠানটা ঝাড়ু দিলেন, সবকিছু মিলায় মিশায় আপনি হইতেছেন এই বাড়ির একটা প্যাকেজ। আপনি এই প্যাকেজটা যতদিন টিকায় রাখতে পারবেন ততদিন আপনার জন্য ভালো, না হলে আপনার জন্য খারাপ। বুঝতে পারছি। আচ্ছা ভাই, আমি আপনার কোটটা ধুইয়া দিতেছি। এটা কোট না, এটা হইতেছে ব্লেজার। ব্লেজারটা সুন্দর করে ধুয়ে দিবেন, বেশি রোদে দিবেন না, উমা উমা রোদে দিবেন। আরেকটা কথা, আমার চা খাইতে একটু সমস্যা হয়, আমাকে প্রতিদিন সকালে কফি দিবেন, চিনিটা একটু বাড়ায়া। আজকে কিন্তু চিনিটা একটু কম হয়েছে, যার কারণে এখন আমার দোকানে যে চাটা খাইতে হবে। থ্যাংক ইউ।
সারাটা দিন রান্না বাড়া কইরা দিন শেষে খাইতে এলাম। গরুর মাংস রান্না করলাম, মুরগির মাংস রান্না করলাম, চিংড়ি মাছের ভুনা রান্না করলাম, আরো কত পদ। তারা সবাই খাইল, আর আমার জন্য শুধু ডাল রাখলো। কি আর করার, এই বাড়িতে থাকতে গেলে তো আমার একটু খাবার খাইয়েই থাকতে হবে। এরা তো আমার ভালো দেখতে পারে না, এরা চায় না আমি ভালো খাবার খাই। কি ব্যাপার, মন খারাপ নাকি তোমার? মন খারাপ করে বসে আছো? শোনো, আমার প্রচুর ক্ষুধা লাগছে, আমি খুব ক্লান্ত। আমি ফ্রেশ হয়ে এসে তুমি আমার খাবার রেডি করো। না, আপনার সাথে আমার কথা আছে। কি কথা বলো? আপনি তো আমারে কখনো সুযোগ দিতেন না কথা বলার, সবসময় ব্যস্ত থাকেন, কিন্তু আজকে বলতেই হবে। আচ্ছা, কি হয়েছে আমাকে বলো, আমি শুনবো, অসুবিধা নেই। আপনার মা, আপনার বোন, আপনার ভাইয়ের বউ, আপনার ভাই সবাই মিলে আমারে যেভাবে কাজ করায়, আমারে তো দাসী বান্দি পাইয়া বসে সবাই। আমার সবসময় কথা শুনে গরিবের মাইয়া দেখা। দেখেন, আমিও তো একটা মানুষ, তাই না? সবার কাজ যদি এক হাতে সামলাতে চাই, আমি হিমশিম খাই। তাই একটু আপনি আপনার পরিবারের বোঝা, এখন আমি আর পারতাছি না। কি আশ্চর্য ব্যাপার, তুমি এই বাড়ির বউ, এই বাড়ির কাজকর্ম সবাইকে মিলেঝিলেই করতে হবে, তোমার একটু বেশি। আর তুমি এতে এরকম মন খারাপ করে বসে আছো, আমার পরিবারের লোকজনকে কি তোমার সহ্য হচ্ছে না? তা না, বাড়ির কাজ আমারই তো বাড়ি, আমি তো করব, কিন্তু আপনার পরিবারের সবাই আমার সাথে যে ব্যবহারটা করে, এই ব্যবহার আমি সহ্য করতে পারতেছি না। আমি যত ভালো করে এই কাজ করি না কেন, তারা সারাদিন আমার বাপ মা তুলে কথা বলে, আমারে খারাপ ভাষায় গালিগালাজ করে। আপনি এগুলো সহ্য করতে পারতেন? পারতেন না। আমি আপনার কাছে অনুরোধ করতেছি, আপনি আপনার ফ্যামিলিকে বুঝাই করেন, নাহলে আমি এখানে থাকতে পারবো না। ব্যাস, আমি খুব ভালো করে বুঝতে পারছি তোমার সমস্যাটা কোথায়। আমার মা, তাকে একটু মা ভাবার চেষ্টা করো। আর আমার ছোট ভাই, তাকেও তো তুমি ভাই ভাবতে পারো। আমার ছোট বোন, এই বাড়িতে আরো একটা বউ আছে, তাদের দুজনকে তো বোন ভাবতে পারো নাকি? আমার অনেক ক্ষুধা লাগছে, আমি ক্লান্ত, আমি ফ্রেশ হয়ে আসতেছি, আমার খাবার রেডি করো। তোমার না বলছি তুমি আমার ট্রাস্ট করবে না, তারপর কেন ধরতেছো তুমি আমারে? একটা নেকলেস চাচ্ছি সামান্য, 15টা দিন হয়ে গেছে, তারপর দিতে পারতেছ না, ছোট লোক। এই এই একদম চুপ। ছোট লোক মানে? তোর বাপে কোটিপতি, আমার বাপে লাখপতি, এই জন্য আমি খুব ছোট লোক না। আমার বাপে এলাকার চেয়ারম্যান ছিল। এই তুমি চেয়ারম্যানের ছেলে হও আর মেম্বার ছিল, ওইটা তো আমার কাছে দেখার বিষয় না। আমি তোমাকে বলছি আমাকে একটা নেকলেস কিনে দাও, তুমি স্বামী, আমি তোমার বউ, তোমার দায়িত্ব কি বউর কথা রাখা, তাই না? রাখছো কথা? দেখ, বেশি কথা বলবি না। আমি তোর তুই করে বলতে চাই না, তবে বলতে হয়, আমি বাধ্য হই তুই করে বলার জন্য। তুই প্রতিদিন রাতে আমার সাথে এগুলা করস, আমার কাছে টাকা নাই দেখা। আর টাকা তো বাপের বাড়ি থেকে কম দেয় না, ওগুলা যে নেকলেস কিনে নে। আহা, বাপের বাড়ি থেকে টাকা দেয়, মনে হয় বাপের বাড়ি থেকে সাথে আমার এই টাকা দেয়। আপনি মনে হয় টাকা পয়সা নেন না? না, আমার বাপে যে এই যে আমারেও যা দেয় তার থেকে 3 ডাবল যে আপনারও দেয়। সেই টাকাগুলো কি করছেন? একটা তো চাকরিও করতে পারতেছেন না, এই যে আপনার ভাইয়ের ঘরে বসে খাচ্ছেন, আমার বাপের কাছ থেকে হাত পেতে টাকা নিচ্ছেন। কি আর করব, সবই তো কপাল না।
এই 2-3টা কিলগুতা দেই, ওইগুলো সকালে দেখি সবাই যাই না গেছে। ঢোল পিটাও তুমি না, লজ্জা শরম থাকলে আর ধরতে আসবে না। লজ্জা শরম থাকলে কি আমি আর বড় লোকের মেয়ে বিয়ে করি? আমার জীবনে তো সবচেয়ে বড় ভুল করছি, আমি বড় লোকের মেয়ে বিয়ে কইরা। এই জন্য প্রতিদিন রাতে ঘুমানোর আগে জুতার বাড়ি খাইতে হয়। এই যে নবাব নন্দিনী, এখনো কলপারে এসে ঘষা মাজা চলতেছে, বাকি কাজগুলা কে করবে? তোর বাপ পয়সা করে দিবে? দেখো বোন, বাপ তুইলা কথা বলল না। আমি তো সকাল থেকে আর বইসা রইনি, সকাল থেকে বাড়ির সব কাম কাজগুলো করতেছি। ও, বাপ তুইলা কথা বলাতে খুব ইগুতে লাগছে না? ইগু হার্ট হইছে। আর এই বাড়িতে তোমাকে আনাই হইছে কাজ করার জন্য, তুমি কাজ করবে না তো কে কাজ করবে? বোন, দেখতেই পাইতেছ হাতের কাজ করতেছি, সকাল থেকেই কাম করতেছি। তুমি তো সারাদিন বইসেই থাকো, নিজের রুমটা নিজে একটু গুছাই নিতে পারো না? আমার যে খুব কষ্ট হয়, এটা কি তোমরা বুঝো না? কি তোমার এত বড় সাহস, তুমি আমার মুখোমুখি তর্ক করে আবার আমাকে বলছো এই সংসারে কাজ করতে? তুমি মনে হয় ভুলে গেছো যে আমি এই সংসারের মেয়ে, এই বাড়ির মেয়ে। আমি কেন কাজ করব? সব কাজ তুমি করবা, দরকার লাগলে তোমার বাপ মা চোদ্দ গোষ্ঠী নিয়ে এসে এই কাজ করবা। আর তোমার মনে হয় আমার সম্পর্কে এতদিনেও কোনো আইডিয়া হয় না। শোনো, কান খুলে শুনে রাখো, আমি কি জিনিস। আমারও স্বামী ছিল, সংসার ছিল, কিন্তু আমার স্বামী যখন বেশি তিরিং বিরিং করছে, এক কোপে তার একটা হাত কেটে ফেলে দিচ্ছি। সবাই বলছিল আমারে যেন তালাক দিয়ে দেয়। আরে ওর মতো বাদাই মা জামাই আমারে কি তালাক দিব? আমি ওরে তালাক দিয়ে এই বাড়িতে চলে আসছি। এবার বুঝতে পারছো আমি কি জিনিস? তাড়াতাড়ি আমার রুমে গিয়ে বিছানার চাদরটা চেঞ্জ করে ধুয়ে দিবা, আমার সব জিনিসপত্র পরিষ্কার করবা, আর রুমটা ভালো করে স্যানিটাইজেশন দিয়ে পরিষ্কার করে দিবা, মনে থাকবে? বোন, ভিতরে যাও, আমি হাতের কাছে শেষ কইরা তাড়াহুড়া করেই তোমার রুম পরিষ্কার করে দিই। মনে থাকে যেন। আসসালামু আলাইকুম তাওই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো আছি মা, কি তুমি নিয়ে ভালো আসছেন আছো? এটা? 1 কেজি মিষ্টি নিয়ে আসছেন আপনি? মা, আপা, কোথায় গেলেন? দেখেন আমাদের তাওই 1 কেজি মিষ্টি নিয়ে আসছে। দেখেন তো মা। উমা, 1 কেজি মিষ্টি নিয়ে আসছেন? বিয়ে সাহেব, এত মিষ্টি আনলেন কেন? আমাদের বাড়িতে তো আবার লোক সংখ্যা কম, আধা কেজি আনলেই তো হতো। দেখি দেখি মা, 1 কেজি মিষ্টি নিয়ে আসছেন? তাও হিসাব মিষ্টি নিয়ে আসবেন, এটা আগে বলবেন না? তাহলে আমাদের পরিবারে কয়জন মানুষ আছে গুনে গুনে আপনাকে বলে দিতাম, আপনি সেই কতটা মিষ্টি নিয়ে আসতেন। মা, আপনি তো তাও হিসাবে বইলা দেন, আমার বাপে যখন এই বাড়িতে আসে তখন কিভাবে আসে। বিয়ে সাহেব ঠিকই বলতে বৌমা, আর আপনি তো আর এত কিছু জানেন না, বুঝেনও না। যখন আমার বিয়ে এই বাড়িতে আসে, প্রথম গাড়িতে তো সে আসে, আর দ্বিতীয় গাড়ি মানে পিকআপ ভরে মিষ্টি, তার পরের গাড়িতে কত ধরনের যে ফল আসে, আঙ্গুর, আপেল, কমলা, বেদানা, মালটা, অনেক কিছু বলে শেষ করা যায় না। 3 নাম্বার গাড়িতে রুই মাছ, কাতল মাছ, শিং মাছ, বোয়াল মাছ, অনেক মাছ থাকে। আর 4 নাম্বার গাড়িতে আসে গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস, কবুতরের মাংস, এমন কি হরিণের মাংস। এবার বিয়ে বাড়িতে আসতে গেলে কিভাবে আসতে হয় বুঝছেন তো? মা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কাকি কি বলছো? এতক্ষণ তুমি যা যা লিস্ট বললা, এগুলো বছরে একবার তারা চোখে দেখে কিনা সন্দেহ আছে। আর সেটা বললা না মা, আমি তো জামাইয়ের তালাক দিয়ে চলে আসছি, কিন্তু যখন আমার জামাইয়ের শ্বশুর বাড়ি ছিল, আমাদের বাড়ি থেকে তুমি আর ভাইয়া কি কি নিয়ে যাইতা? শুনবেন বিয়াই, তাহলে বলি। আমি যখন আমার মেয়ের বাসায় যেতাম, তখন আমিও 20 কেজি মিষ্টি, তারপরে ফল যত প্রকারের আছে প্রত্যেকটা ফল, কমলা, মালটা, আঙ্গুর, আপেল, বেদানা থেকে শুরু করে সব আইটেম নিয়ে যেতাম। আর মাছের কথা শুনবেন, এত বড় মাছ কিনতাম যে পিকআপে জায়গা হইতো না। এই মাছ নিতে গেলে 3টা
ভ্যানের প্রয়োজন হতো। প্রথম ভ্যানে মাছের মাথা, দ্বিতীয় ভ্যানে মাছের পেটি, আর তৃতীয় ভ্যানে মাছের লেজ থাকতো। এবার বুঝতে পারছেন তো আমি বিয়াই বাড়ি গেলে কিভাবে যেতাম? বিয়াইন আমার মাইয়া কই? ও আপনার মাইয়া ওই যে কল পারে, যান মেয়ের কাছে যান। দাঁড়ান, খালি হাতে যাচ্ছেন কেন? মিষ্টিটা নিয়ে যান। মা, তোমার তো ভাগ্য ভালো যে 1 কেজি মিষ্টি হাতে করে নিয়ে আসছে। এইটুকুও তো আনার কথা ছিল না। আরো করো ফকিরদের সাথে আত্মীয়তা, ওই ফকিন্নির মাইয়া বউ করে নিয়ে আসছো না। এখন তুমি রুই মাছ, কাতলা মাছ, ইয়া বড় বল মাছ, ট্রাকে ট্রাক ফল ফ্রুট সব কিছু তোমাকে নিয়ে আসবে তোমার জন্য। এসব কথা আমাকে শোনাচ্ছিস কেন? তোর ভাইকে শোনাতে পারিস না? ওই ফকিন্নির বাচ্চাকে কি আমি এই বাড়ি বউ করে আনছি না আমার ছেলে আনছে? ভাইয়া আনছে বুঝলাম, তুমি কি আরেকটু টর্চার ওর উপরে করতে পারো না? ওর আজকে এত বড় সাহস হয়েছে ও আমাকে বলে আমি এই সংসারে কাজ করার জন্য। কি এত বড় কথা? তুই কিছু বলতে পারলি না? 2-4টা দিতে পারলি না? এখানে এসে চিল্লাচিল্লি করতেছিস? চল ভিতরে। বাবা কেমন আছো? ভালো আছি রে মা, তুই কেমন আছস? ভালো আছি। তুমি এতদিন পরে আমারে দেখতে আইলা, খোঁজ খবরও নিলা না। তোরে দেখার জন্য তো দৌড়ে আসলাম রে মা, কিন্তু আইসা যা দেখলাম এই বাড়ির কাজ করবো কি তুই সব একাই করস? না না বাবা, ও সবাই মিলামিশাই করি। কি যে মিলামিশা কাজ করস এটা তো তোর চেহারা দেখলেই বোঝা যায়। তোর যা, তোর ননদ, তোর শাশুড়ির সাথে দেখা হয়েছিল, ওদের চেহারা দেখলে মনে হয় ওরা জমিদারের মাইয়া, আর তুই বড় লোকের ঘরের বউ হইলে কি হইব? তোর চেহারা দেখলেই বোঝা যায় যে তুই ফকিন্নির মাইয়া। বাবা ওইসব কথা বাদ দাও তো, এত কষ্ট করে আমারে দেখতে আইছো, দেখছো বাইরে দাঁড়ায় এই কথা কইতাছি। পাতিলগুলো ভিতরে রাখে আসি, তারপরে তোমার ভিতরে নিয়ে যাবো। খাও বাবা। কি এই বাড়িতে এসছেন আবার ডাইনিং টেবিলে বসে বসে খাচ্ছেন, একবারও কি আমার অনুমতি নিয়েছেন? মা আপনি ভুলে গেছেন উনি আমার বাবা। এতদিন পর বেড়াইতে আসছি, তাকে আমি কটা খাবার খেতে দিয়েছি, আর আপনি কিনা আমার বাবার মুখের সামনে থেকে খাবার কেড়ে নিয়েছেন। ভাবি তুমিও ভুলে যেও না এটা তোমার শ্বশুর বাড়ি, আমার আর আমার মা আর আমার ভাইয়ের বাড়ি, তোমার বাপের বাড়ি না। তোমার বাপের কোনো যোগ্যতা আছে এরকম ডাইনিং টেবিলে বসে খাওয়ার? তোমার জন্মের পর তো দূরের কথা, তোমার বাবার জন্মে কোনোদিন এরকম ডাইনিং টেবিল দেখছে যে আসার পরে সুরসুর করে নিজে রান্না করে খাইতে বসাই দিছো? আর একবারও কি আমার অনুমতি নিছো যে তোমার বাবা আসছে এই বাড়িতে কি রান্না হবে কি হবে না? তা তো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করো নি? বাবা আসছে আর যা খুশি যা মন চাইছে ফ্রিজ থেকে বের করে রান্না করছো। একবারও কি বিবেক বিবেচনা করছো এগুলো খাওয়ার যোগ্যতা তোমার বাবার আছে কি না? আরে মেয়ের শ্বশুর বাড়িতে এসে যদি গপ গপ করে এত খাবার গিলতে হয় না, তাহলে নিজেকে এত কিছু নিয়ে আসতে হয়। তোমার বাপ কি নিয়ে আসছে? আসতে তো ওই 250 টাকা দামে 1 কেজি মিষ্টি নিয়ে, 1 কেজি মিষ্টি। বাবারে বাবা, এত ভালো ভালো খাবার তুমি বা তোমার বাবা জন্মের পর কোনোদিন দেখছো? তোমার বাবা তো ফোন দি করে আমার ভাইয়ের কাছে তোমার বিয়ে দিচ্ছে এরকম ভালো মন্দ গিলার জন্য। আমরা কি বুঝি না? আমার ছেলের মাথাটা যে চিবিয়ে চিবিয়ে খাচ্ছ তুমি সেটা আমরা ভালো করেই বুঝি, আর এই জন্য ইন্ধন যোগাইছে হচ্ছে তোমার বাবা। ব্যাস অনেক হয়েছে। আপনারা
আমারে অপমান করতে করতে এতটাই নিচে নেমে গেছেন, শেষ পর্যন্ত আমার নিজের দেখতে হইল আপনার আমার বাবার অপমান করতেছে। আজকে যদি আমার বাবা এই বাসায় না আসতো তাহলে বুঝতেই পারতাম না আপনারা কতটা নিচে রাখতে পারেন। এতদিন আপনারা আমারে সহ্য করতে পারেন নাই, আপনারা আমারে দিয়ে দাসী বান্দির কাম করাইছেন। আমি সবকিছু মায়া নিছি, কারণ আমি এই বাড়ির বউ, এটা আমার দায়িত্ব। নির্যাতন করতে তাও আমি সহ্য করে নিছি, কিন্তু একটা মেয়ে নিজের বাবার অপমান করলে সহ্য করে নিতে পারে না। আপনারা ঠিক তাই করছেন, আমার সামনে আমার বাবার অপমান করছেন। সামান্য খাবার কি এমন রান্না করছি, মিষ্টি কুমড়া দিয়ে মাছ ভাজি করছি, গরুর মাংস মুরগির মাংস তো রান্না করিনি। এই খাবার দিয়ে বাবার অল্প করে ভাত খাইতে দিছি, এটা আপনার কাছে সহ্য হইল না? আরে মানুষ তো কুকুরের সামনে থেকে খাবার কেড়ে নেয় না, কুকুরেও তো এর থেকে ভালো খাবার দেয়। বুঝতে পারছি, যাবো আপনার অসহ্য লাগে, তার এই পিঠ দেখলে অসহ্য লাগবে, পিঠ দেখলে অসহ্য লাগবে। বাবা, তোমার কাছে অনেক কিছু প্রকাশ করে দেই, কিন্তু আমি এই বাড়িতে থাকতে চাই না। যে বাড়ির মানুষ আমার বাবার অপমান করে, সেই বাড়িতে আমি থাকবো না। চলো। মারে, সিরে কথায় শুয়া লাখ টাকার স্বপ্ন দেখতে হয় না। ওরা ভুল করে বলেছি রে মা, তোকে একটু সুখ দেওয়ার জন্য বড় লোক বাড়িতে বিয়ে দিয়ে আমি ভুল করে বলেছি। আমি যদি তোরে এই বাড়িতে রাখি, তিলে তিলে তোরা ওরে বাইরে ফেলাইব, তাই তোরা আমি এখানে রাখবো না। চল, তোরা আমি নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, যান যান, হ্যাঁ, মেয়েকে নিয়ে ধুয়ে ধুয়ে পানি খান। দূর মা, কাদের সাথে যে মুখ লাগাও না, বাদ দাও তো এইসব। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা, আপনি কখন আসছেন আমাদের বাড়িতে? এই তো কিছুক্ষণ আগে আসছি বাবা। কিছুক্ষণ আগে আসছেন, হাতে ব্যাগপত্র নিয়ে আবার কোথায় যাচ্ছেন? আমি আমার বাপের বাড়িতে চলে যেতেছি। বাপের বাড়িতে চলে যাচ্ছ মানে ঠিক বুঝলাম না। তুমি তোমার বাপের বাড়িতে যাচ্ছ বেশ ভালো কথা, কিন্তু সবার আগে তো আমার জানার কথা। আমি তো জানলাম না। আপনারে কি কইরা জানাবো? আপনি কখনো জানার চেষ্টা করছেন? আর যাই নাও সবসময় না জানার অভিনয় করছেন। তাই আমি মনে করি আপনারে জানাইয়া কোনো লাভ নেই। আমি আসলে তোমার কথা ঠিক বুঝলাম না। কিছু একটা হয়েছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমাকে একটু খোলাখুলি করে বললে আমার জন্য ভালো হতো। কি হইছে সেটা আমি জানি না, তবে বাপের বাড়িতে চলে যেতেছি। যদি আমারে আপনার দেখতে মন চায়, আমাকে বাড়িতে যেয়ে আমারে দেখে আসি। বাবা, মানে বাড়িতে কিছু ঘটছে, হয়েছে কিছু। আপনি আমাদের বাড়িতে আসলেন, আমাদের বাড়িতে 2-3 দিন থাকবেন, বেড়াবেন, ঘুরবেন, তারপরে যাবেন। হঠাৎ করে এভাবে চলে যাওয়াটা আমার কাছে আসলে ভালো দেখাচ্ছে না। বাবা রে, তোমাকে ওরই বেড়ানোর স্বাদ আমার মিটটা গেছে। তুমি যাইও, আমি মায়ের রেলওয়ে যাইতেছি, বেড়াই আইসো গিয়া। কি ব্যাপার, এইভাবে তারা চলে যাচ্ছে, ব্যাপারটা ভালো করে বুঝতেও পারলাম না। নিশ্চয়ই বাড়ির মধ্যে কিছু একটা হয়েছে। মা, এই মুন্নি, মা করে ও ডাকতো। মা, মা, ভাইয়া তোমার ডাকতেছে। মা, কই গেলা? কি হয়েছে? ভাইয়া তোমার ডাকতেছে। কি ব্যাপার মা? আমার শ্বশুরকে দেখলাম আমার স্ত্রীকে নিয়ে এই বাসা থেকে বের হয়ে যাচ্ছে, কি হয়েছে? কি আর হবে, তুই তো বাড়িতে বিয়ে করে বউ নিয়ে আসোস নাই, নিয়ে আসছোস জমিদারের মেয়ে, যে কিনা প্লেটটা ধুয়ে পর্যন্ত ভাত খায় না। যদি ভাত খেতে হয় আমাকে বলে বেড়ে দেন। আচ্ছা বাবা, তুই বলতো আমি কি তার ভাত বেড়ে দেওয়ার জন্য এই বাড়িতে আছি? কিন্তু আমার শ্বশুর যেভাবে কথাগুলো বললো আর তুমি যে কথাগুলো আমাকে শোনাচ্ছ, কোনোটাই তো মিল পাচ্ছি না। তোর শ্বশুর তো বলবেই, সে তো মেয়ের কথাই বলবে, তাই না? আর আমিও বুঝতে পারছি না, তুই শ্বশুরের কথা শুনে মার বদলে শ্বশুরের টান টানছিস। আরে আমি তোর মা, আমি কি তোর কাছে মিথ্যা কথা বলবো? ভাইয়া,
আমার স্ট্যাটাস আর আপনার বউর স্ট্যাটাস যাই বলেন তো? আমি তো খোঁজ নিয়ে দেখছি আপনার শ্বশুর তো একটা কি জানো গ্রামে স্কুল টিচার, আর আমার বাবা সচিবালয়ে চাকরি করে, আবার শিল্পপতি। আচ্ছা ভাই, আপনি কি জানেন যে আমার বাবার বাড়িতে আমাকে খাইয়ে দেওয়ার জন্য 4 থেকে 5 জন লোক লাগে, আবার আমার ডেচাপ ধুয়ে দেওয়ার জন্য 3 থেকে 4 জন লোক লাগে। আর সেইখানে আপনার বউ কিনা আমাকে হুকুম করে তার জন্য পানি ভরে দাও, তার ডেচাপ গুলো ধুয়ে দাও। আচ্ছা আপনার বউ এগুলো সাহস কোথা থেকে পায় বলেন তো? আর এই জাপা তোমারে বলি, তুমি অন্তত ভাইয়াকে বলো যে তোমার সাথে কি করে। আমি কি বলবো? আমি তো এখন ভাইয়ের গাড়ির বোঝা হয়ে রয়েছি। আমি তো সংসার করতে পারি নাই না, বাপের বাড়িতে তো আমার কোনো অধিকার নাই। আমি তো আর এই বাড়ির মেয়ে না। তোর বউ মাঝে মাঝে এমন ভাবে কথা বলে ভাই, বিয়ের পর দিন সকাল থেকে আমারে এই বাড়ির কাজের বুয়ার মতো রাখছে। আমারে বলে তার জুতা টেনে দিতে, খাবারের প্লেট ধুয়ে দিতে, মানে তোর বিছানার চাদর ধুয়ে দিতে, তোর কাপড় চোপড় ধুয়ে দিতে, জুতা পলিশ করে দিতে। কেন রে ভাই? আমার কি এটা বাপের বাড়ি না? আমার কি কোনো অধিকার নাই বাপের সম্পত্তির উপরে? আমি কি তোর খায়া খেয়া তোর সব টাকা নষ্ট করে ফেলতেছি? তোর বউ আমার নাকে দড়ি দিয়ে ঘুরায়। আরেকটা কথা কি জানিস ভাইয়া, গতকালকে তো আমার চুলের মুঠি ধরে তোর বউ মারতে আসছে। আমাকে বলছে গোসলের পানি তুলে দিতে, আমি দিতে পারি নাই বিদায় আমার চুল ধরে মারতে আসছে। ভাগ্যিস মা ছিল ওর সাথে, সেজন্য পারে নাই। আমি কেন এত অত্যাচারিত হব বল? তোর শ্বশুর আসছে, তোর বউ কি করছে জানোস? রান্না করে আমাদের ঢুকতে পর্যন্ত দেয়নি। অনেক ভালো মন্দ রান্না করছে, চিংড়ি মাছের মালাইকারি, গরুর কালা ভুনা, সাদা ভুনা, লাল ভুনা, মুরগির রোস্ট, নানান কিছু, পোলাও থেকে শুরু করে। আমরা কিচ্ছু বলিনি। ডাইনিং টেবিলে যখন খেতে বসছে, আমি আর মুন্নি আসছি তার সাথে একটু দুইটা সুখ দুঃখের কথা বলতে। ও মা, তোর বউ আমাকে বলে কি এখানে কেন আসছেন? আমার বাবা খাচ্ছে আর আপনারা কেন এখানে? আমি এত করে বললাম যে দেখো বৌমা, এতদিন পর বিয়াই আসছে, আমরা একটু সুখ দুঃখের কথা বলি। না, উনি আমাকে এমন ভাবে কথা শোনালো না, বাধ্য হয়ে আমি ওখান থেকে কয়েকটা কথা বলে চলে গেছি। এটা কি আমার দোষ হয়েছে? ঠিক আছে, ও যেহেতু ওর বাবার সাথে ওর বাবার বাড়িতে গেছে, কিছুদিন থাকুক। এমনই আমার অনেক ক্ষুধা পেয়েছে, খাবার রেডি কর, এসে আসতেছি। ছেলে আমার হাতেই আছে। বৈশা বৈশা টেনশন করলে হইব? পরিবারের মধ্যে অনেক ঝামেলা হয়, কথা কাটাকাটি হয়, ঝগড়া হয়, এগুলো নিয়ে টেনশন করলে হইব না, সমাধান করতে হইব। তুমি যাও গিয়া ভাবিরে নিয়ে আসো। এই তুমি সিদ্ধান্ত নেওয়ার কে? হ্যাঁ, আমাদের ফ্যামিলিতে একজন মুরব্বী আছে, আমাদের মা, সে যে সিদ্ধান্ত নেবে সেটাই। এত বেশি বুঝো কেন সব সময়? আমাদের পরিবারের মধ্যে তুই আমাকে প্রথম বললি আমার স্ত্রীকে নিয়ে আসতে, অথচ দেখ আমার মা, সে কিন্তু একটা বারের জন্য আমাকে বলেনি যে তোর স্ত্রী এতদিন হয়ে গেল তার বাপের বাড়িতে আছে, তুই তার সাথে যোগাযোগ কর, দেখা কর, এই বাড়িতে নিয়ে আয়, বলেনি কিন্তু। আর আমার বোন, তার কথা আর কি বলবো, ও তো কোনোদিন বলবেই না। আমারও তার সাথে যোগাযোগ করা উচিত, তাকে এই বাড়িতে নিয়ে আসা উচিত। ভাইজান, মার কথা কয়ে লাভ আছে? মা কেমন এটা তো তুমি খুব ভালো করেই জানো। আর আমার বোন, সে অর্থপাত্র, এই এলাকার সব মানুষ তারে ভয় পায়, তার কথা বলেও লাভ নেই। আর আমার বউ, সে তো মহারানী, মহারানী হইয়া সে একটু দরজাল। এই দরজাল আছে মানে কি বলতে চাচ্ছ তুমি? আর ভাইজান, আপনি বিয়ে নিয়ে একদম টেনশন করবেন না। ওই ফকিনির বাচ্চা, ছোট লোকের বাচ্চা চলে গেছে, যাক না। আপনাকে আমরা ফ্যামিলি সবাই মিলে আবার বিয়ে দেব। যেমন যে আমার বাবা এত বড় শিল্পপতি, দরকার পড়ে আমার বাবার থেকে হাই লেভেলের যে আছে তার মেয়ের সাথে আপনার বিয়ে দেব, কিন্তু তা ওই ফকিনির বাচ্চাকে এই বাড়িতে আনতে হবে না। বিয়ে শাদী যেহেতু আমার বউ রানিং, তার সাথে তো আমার ডিভোর্স হয়নি, আর বউ রেখে আমি আবার বিয়ে করব এই কল্পনা তো কোনোদিনও করিনি। এই সমস্ত কথা বাদ দাও, কাল সকালে গিয়ে তাকে নিয়ে আসবো। ঠিক আছে। ফকিনির বাচ্চারে নিয়ে দুই ভেড়া দীক্ষিতা দেখলে বাসি। তুই যদি ফকিনীর মেয়ে হইতি, তোর ওলাদ দিয়ে এবারে থেকে বের করে দিতাম। বড় লোকের মেয়ে দেখে কিছু বলতে পারতেছি না।
শেফা, কেমন আছো তুমি? ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আছি, আমি ভালো আছি। এক কাজ করো, আমি তোমাকে নিতে আসছি, ভিতরে তোমার কাপড় চোপড় রেডি করো, আমি তোমাকে নিয়ে যাবো। কিন্তু আমি তো আপনার সাথে যাব না। যাবো না মানে ঠিক বুঝলাম না। আমি যখন আপনার বাড়ি থেকে চলে আইছিলাম তখন কিন্তু কইছিলাম আপনার যদি কখনো মনে চায় আপনি আমাকে বাড়ি এসে বেড়াই যান, কিন্তু আমি আর আপনাদের বাড়িতে ফিরবো না। আচ্ছা, আপনার কি মনে পড়ে সেই দিন আমি আপনাকে বাড়িতে নতুন বউ হয়ে গেছিলাম? সকালবেলায় ঘুম থেকে উঠতে উঠতেই আপনার মা, আপনার বোন, আপনার ভাবি, আপনার ভাই সবাই মিলা আমরা যা না তাই অপমান করছিল। বাড়ির যত কাম কাজ আছে সব আমার দিয়ে করেছে। আমি আপনারে কইছিলাম তারা আমার দিয়ে কাম কাজ করে, আমার অপমান করে। আপনি কি কইছিলেন মনে আছে? সবকিছু মানায় নিতে। আপনার কথা বলতে আমি সবকিছু মানায় নিতেই চাইছিলাম, কিন্তু মানায় নিতে গিয়া তারা আমার সাথে নিকৃষ্ট ব্যবহার করবে তা আমি কোনোদিনও আশা করি নাই। তারা নাকি আপনার বাড়িতে আমারে বউ করে নিছে প্যাকেজ হিসেবে, প্যাকেজ বান্দিও খাটাইবো, আপনার একটা বউ লাগবো, বোরকা মহিল। এই কথা শোনার পরে কোনো মায়া কি ঠিক থাকতে পারে? দিন নাই রাইট নেই আমার দিয়ে বান্দি খাটাইছে। খাটছি আমি শুধুমাত্র আপনার দিকে তাকে, কিন্তু একটা বার কি আপনি খোঁজ দিয়া দেখছেন আমি কি করতেছি না করতেছি, কি খাইছি কি না খাইছি? কখনো খোঁজ খবর নিছেন? নেন না। আমি নিজে রান্না কইরা আপনাকে ঘরের সকল লোকরে খাওয়াইয়া কি খাইতাম জানেন? আপনাকে ঘরের হাইটা ওইটা খাবার খাইতাম। কারণ হইছে আমি আপনাকে বাড়ির দাসী বানাবো, তাতেও আমার কোনো কষ্ট নাই। আমার কষ্ট কোথায় জানেন? আমার বাবা আপনাদের বাড়িতে যেদিন গেছিল, বাবা আইসে আমি তার নাস্তা দিতে পারি নাই, ডাইনিং টেবিলে বসে করে ভাত খেতে দিছিলাম। আপনার মা আর বোন আইসা আমার বাবারে জানা তাই অপমান করছে, আর আমার বাপের মুখের খাবার কাইরা নিয়ে গেছে। আমরা গরিব হইতে পারি কিন্তু অপমান সহ্য করতে পারি না। এখন আপনি কোন আপনার বাড়িতে আমি কোন কারণে যাবো যেই বাড়ির লোকেরা আমার পরিবারের লোককে অপমান করব, সেই বাড়িতে আমি পড়ে থাকবো? সম্ভব না। আপনি চইলা যান, আমি আপনারে চিরদিনের জন্য মুক্ত করে দিলাম। কোনদিন আপনার সামনে স্ত্রীর দাবি নিয়ে যাব। সেবা, তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? আব্বা, আমি আসছি সেবাকে নিয়ে যেতে, তাকে অনেকভাবে বুঝিয়েছি, সে আমার কথা বুঝতেছে না। প্লিজ আপনি একটু ওরে বোঝান না। বাবা, তুমি তোমার ফ্যামিলির হইয়া ভুল স্বীকার করে আমার কাছে ক্ষমা চাইতেছো, কিন্তু কিছু কিছু ভুল আছে যেই ভুলের কোনো ক্ষমা হয় না। তোমার মা বলে তোমার বোনের শ্বশুর বাড়িতে যখন মাছ পাঠাইতো তখন এমন বড় মাছ পাঠাইতো 3টা ভ্যান গাড়ি লাগতো সেই মাছটা নিতে। এক ভ্যান গাড়িতে তার মাথা থাকতো, এক ভ্যান গাড়িতে পেট থাকতো, আর এক ভ্যান গাড়িতে মাছের লেজ থাকতো। আবার বলে তোমার ভাইয়ের শ্বশুর বাড়িতে থেকে যখন মিষ্টি পাঠাইতো এক গাড়ি বইরা মিষ্টি পাঠাইতো, এক গাড়ি বইরা মাংস পাঠাইতো, এক গাড়ি বইরা মাছ পাঠাইতো, আরেক গাড়ি বইরা ফল ফ্রুট পাঠাইতো। কিন্তু আমি তো গরিব মানুষ বাবা, আমি এত কিছু কোত্থেকে নিয়ে যাবো? তুমি তো আমার বাড়িঘর সব দেখাই এই বাড়িতে বিয়ে করছো। এবার তুমিই বলো এত কিছুর পরে আমি কেমন করে আমার মেয়েকে তোমার বাড়িতে পাঠাই? ঠিক আছে আব্বা, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
মা, মা, মুন্নি, মাহফুজ, মায়া। কি রে, কি হয়েছে? এমন ভাবে চিল্লাচিল্লি করতেছে মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়ছে। চুপ, একদম চুপ। আমি কথা বলার শেষে যদি কারো কোনো কথা বলার থাকে তখন কথা বলবি। আর এই যে মা, তুমি তো এই বাড়ির একজন মুরব্বী, আর মুরব্বী হিসেবে তোমার দায়িত্ব কি ছিল? আমি সবে মাত্র বিয়ে করেছি, আমার বউ এই বাড়ির একজন নতুন অতিথি, আর বিয়ের পরের দিন থেকে আমার স্ত্রীকে বানিয়েছে এই বাড়ির একজন চাকরানি, একজন বান্দি। কারণ আমার শ্বশুর একজন সামান্য স্কুল মাস্টার, সে গরিব এবং অসহায়, এর জন্য তার মেয়েকে মেয়ে মনে হয়নি। তুমি কি ভুলে গেছো আমার বাবা একজন কি ছিল? সে ছিল একজন জেলে। সারাদিন নদীতে পুকুরে মাছ মারার পরে যে মাছগুলো সে ধরতো সেই মাছগুলো নিয়ে সে বাজারে বিক্রি করত। বিক্রি করার পরে সে চাউল নিয়ে আসতো তুমি রান্না করতে। এত সহজে ভুলে গেলে মা? আমার বাবা একজন সৎ ব্যক্তি ছিলেন, আর সৎ থাকার কারণে এই এলাকার লোকজন আমার বাবাকে চেয়ারম্যানে দাঁড় করিয়ে দেয়। ভাগ্যের জোরে আমার বাবা জয়লাভ করে। তারপর থেকে তুমি বাবাকে চাপ সৃষ্টি করো অসৎ পথে টাকা পয়সা ইনকাম করার জন্য। তারপর থেকে শুরু হয় তার চাউল চুরি করা, গম চুরি করা, এমনকি সে বিধবা ভাতার কাঠ পর্যন্ত চুরি করেছে। তারপর থেকে তো দেখতেই পাচ্ছ আমাদের টাকা পয়সা, গাড়ি বাড়ি, এমনকি কোটি কোটি টাকা। আর এই কোটি কোটি টাকার মোহে পড়ে তুমি তোমার মনুষ্যত্বকে বিক্রি করে দিয়েছো। আর এই যে আমার ছোট বোন, তোকে অনেক সুন্দর একটা পরিবারের কাছে বিয়ে দিয়েছিলাম। তুই স্বামী হিসেবে একটা ভদ্র শান্তশিষ্ট একটা ছেলে পেয়েছিলি। শুধুমাত্র তোর আচার আচরণের কারণে তুই তোর স্বামীর হাত কেটে দিয়ে সেই বাড়ি থেকে ডিভোর্স নিয়ে আমাদের ঘাড়ে এসে পড়লি। না পারছি তোকে এই বাড়িতে রাখতে, আর না পারছি এই বাড়ি থেকে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে। তোর জন্য রাস্তাঘাটে বের হতে পারি না। প্রতিটা মানুষ আঙ্গুল তুলে বলে ওই যে যাচ্ছে চেয়ারম্যানের ছেলে, তার বোন তার স্বামীর হাত কেটে এখন বাপের বাড়িতে থাকে। লজ্জায় ঘৃণায় আমাদের মাথা হেড হয়ে যায়। আর এই যে আর এক কোটিপতির একজন মেয়ে এই বাড়িতে বউ হয়ে আসছে, তোমার কথা আর কি বলবো? তোমার বাবা কি ছিল তুমি জানো? জানো তুমি? তোমার বাবা একজন সচিবালয়ের সুইপার। তোমার বাবা অসৎ পথে অন্যায়ভাবে টাকা পয়সা ইনকাম করেছে। সে আজকে একজন শিল্পপতি এবং কোটিপতি। সেই গরমে তোমার পা মাটিতে চলে না। হ্যাঁ, এত অহংকার তোমার মধ্যে। মানে এই বাড়ির বউ হয়ে আসার পরে তোমার কাছে আর কেউ সদস্য না, কেউ মানুষ না। তোমার কি করে সাহস হয় আমার স্ত্রীকে দিয়ে এই বাড়ির সমস্ত কাজকাম করাতে? তোমার কাপড় চোপড় তাকে ধুয়ে দিতে হবে, তোমার ঘর পরিষ্কার করতে হবে, তোমার বিছানার চাদর পর্যন্ত তাকে ধুয়ে দিতে হবে। এত বড় সাহস তুমি কোথা থেকে পাও? আর আমার ছোট ভাই যে এখনো বেকার, যার কোনো ইনকাম নেই, সে ভাইয়ের উপরে বসে বসে খায়। ভাই যখন টাকা পয়সা না দেয় তখন শ্বশুরের কাছে হাত পাতে, শ্বশুর কিছু দান খয়রাত করে। সেই গরমে তোমার পা মাটিতে পড়ে না। না, এত ভাব তোমার, এত অহংকার। আর আমি তো সবই জানি, সবই বুঝি। তোর স্ত্রী তোকে ঘরের মধ্যে নিয়ে তোর সাথে কি ধরনের ব্যবহার করে আমি জানি না ভাবছিস? আমি সব জানি। তুই তোর বইয়ের আসল ধরা স্বামী হয়ে গেছিস। এখনো সময় আছে। নিজের পায়ে দাঁড়া, নিজে ইনকাম কর, নিজে সংসার চালা। স্ত্রীর কাছে একজন আদর্শবান পুরুষ হয়ে থাকতে পারবি। মা এবং মুন্নি, তোমরা দুইজন এখন এই মুহূর্তে আমার শ্বশুর বাড়িতে গিয়ে আমার শ্বশুরের কাছে এবং আমার স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে আমার স্ত্রীকে এই বাড়িতে নিয়ে আসতে চাই। আর যদি না নিয়ে আসতে পারো তাহলে তোমাদের দুজনের জন্য এই বাড়ির দরজা বন্ধ। কথাটা যেন মনে থাকে। অতএব এখন এই মুহূর্তে তুমি আমার স্ত্রীকে নিয়ে আসো। কি ভাবতেছেন আপনি? গল্প শেষ? গল্প এখনো শেষ হয় নাই, গল্প এখনো বাকি আছে। গ্রাম বাংলায় একটা কথা আছে, কি জানেন? সালনাই কুত্তা বাঘার তার নাম। কেন বললাম এই কথাটা জানেন? আপনার বাপরে নাকি সরকারি চাকরি করতো, এই জন্য আপনার বিয়ে করছিলাম। এখন শুনি সে নাকি সচিবালয়ের মেথর। আর আপনি মেথরের মাইয়া হয়ে কি করলেন? আমার পুরাটা বাড়িতে আগুন জ্বালায় রাখলেন। পুরাটা বাড়ির একটা মানুষরে আপনি শান্তিতে রাখেন নাই। বড়লুকি গল্প আর আমার উপর অত্যাচার। সুতরাং এখন আপনার কি করা উচিত? এই বাড়ি থেকে চলে যাওয়া উচিত।
এখন এই মুহূর্তে আপনি আমার বাড়ি থেকে চলে যাবেন। যেদিন নিজেকে সংশোধন করতে পারবেন ওই দিন আবার আমার বাড়িতে আসবেন। আসসালামু আলাইকুম। আসেন আপনি, কোনো কথা শুনবো না। যান 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 যান। শালার কিসের উপর এতদিন ছিলাম চিন্তা করো। বৌমা, কেমন আছো তুমি? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বিআই সাহেব কই, দেখছি না যে? উনি ভিতরে আছে, ডাইকা দিতেছি। আব্বা, আব্বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। গরিবের বাড়িতে হাতির পাড়া কি মনে করিয়া? ছি ছি তালু সাহেব, এসব আপনি কি বলছেন? আমরা কি আপনাদের বাড়িতে আসতে পারি না? ও আসতে পারে। অ্যাকচুয়ালি আমরা ভাবিকে আমাদের সাথে নিতে আসছি। আমার মেয়ে তো তোমাদের বাড়ি যাবে না, আমি তোমার বাইরে বইলা দিছি। বিআই সাহেব, আর এসব কথা বলে লজ্জা দিয়েন না। আমাদের ভুল তো বুঝতে পারছি আমরা। আসলে বৌমার সাথে যেগুলো করছি আমরা মোটেও ঠিক করি নাই। এটা আমাদের অনেক ভুল ছিল, আর আমরা নিজেদের ভুল বুঝতে পারছি দেখেই বৌমাকে আমাদের বাসায় নিয়ে যেতে এসছি। আপনি আর দ্বিমত পোষণ করেন না, আপনি রাজি হয়ে যান। ভাবি, আসলে আমি নিজের জেদের কারণে, রাগের কারণে, দাম্ভিকতার কারণে নিজের স্বামীর সংসার করতে পারিনি, তো তাই অন্য কোনো মেয়ের সুখ আমার সহ্য হতো না। প্লিজ ভাবি, আমি তোমার সাথে যা যা করছি সবকিছুর জন্য আমাকে মাফ করে দিয়ে আমাদের বাড়িতে ফিরে চলো। বিআই সাহেব, আর এরকম চুপ হয়ে থাকবেন না, বৌমাকে আমাদের সাথে যেতে দিন। বাবা, ওনারা যেহেতু ওনাকে ভুলটা বুঝতে পারছে, আমার মনে হয় ক্ষমা করে দেওয়া উচিত। আল্লাহ তো কইছে, কোনো মানুষ যদি তোমার কাছে ক্ষমা চায় তারে ক্ষমা করে দিতে। আর আমি আমার সংসারটা ভাঙতে চাই না, আমি আমার সংসারটা করতে চাই। তুমি আমরা যাইতে দাও বাবা। ঠিক আছে, তুই যখন যাবি, তারাও যখন তাদের ভুল বুঝতে পারছে, তাহলে যা মা। তবে বিআই সাহেব, ঘরে চলেন। আসেন আসেন। হুম।